আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বাংলাদেশ সফরের পর ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মেরুকরণের দিগন্তরেখা খুঁজে পেয়েছিলেন অনেকেই, কিন্তু তার 4 দিনের মাথায় বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে কেকেআর থেকে বাদ দেওয়ার ঘটনায় কূটনীতির গণ্ডি পেরিয়ে পলিটিক্যাল গুগলি এমন ভাবে ক্রিকেটেও ঢুকেছে তাতে খোদ আম্পায়ারও দিশেহারা। ক্রিকেটীয় উত্তেজনার পারদে বাংলাদেশ যখন ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে যাবে না বলে হুঙ্কার দিল, তখনই খবর হচ্ছে ভারত সরকার ত্রিপুরার সীমান্তে কারফিউ জারি করেছে। মানে সাম্প্রতিক সময় ভারত বাংলাদেশের সম্পর্কে ফিজি ড্রিঙ্কের রেশ কাটতে না কাটতে সীমান্তে কাঁটাতারের বেড়ায় তিতকুটে লেবুর রসের গন্ধ পাওয়া যাচ্ছে। সূত্রগুলো বলছে বাংলাদেশের সাম্প্রতিক সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর ভারত বিরোধী প্রচারণা বাড়ায় ভারত সরকার বাংলাদেশের সবগুলো সীমান্তে একে একে কড়াকড়ি আরোপ করতে পারে। যদি সত্যি তাই হয় তাহলে ভারত থেকে চাল সহ প্রচুর পরিমাণ পণ্য আমদানি বাণিজ্য কি হুমকির মুখে পড়বে? সাম্প্রতিক উত্তেজনার আশঙ্কা দেখা দিয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে কিনা। সাথে যোগ হয়েছে সীমান্তে যদি ভারত আরো কড়াকড়ি আরোপ করে তাহলে সীমান্তের সংঘাত কি আসন্ন? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমলে এটা ছিল ভারতের প্রথম কোনো মন্ত্রীর বাংলাদেশ সফর। কারণটা সবারই জানা, শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা ও সংখ্যালঘু ইস্যু নিয়ে দুই দেশের অভ্যন্তরে ঘোট পাকানোর রাজনীতির কারণে ভারত ও বাংলাদেশের সম্পর্ক শরণার্থী কালের মধ্যে সবচেয়ে বেশি তলানিতে। কিন্তু জয়শঙ্করের সফরের পর অনেকে ধারণা করেছিলেন খারাপ হওয়ার সম্পর্ক ভালোর দিকে মোড় নিচ্ছে। ভারতে ফিরে গিয়ে জয়শঙ্কর প্রতিবেশীর আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে কূটনৈতিক বার্তাও দেন। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত যে কোনো ধরনের ছাড় দিবে না সেটি বেশ কূটনৈতিক কায়দায় বুঝিয়ে দিয়েছেন। জয়শঙ্করের সে বক্তব্য নিয়ে নানা মহলে চলছিল বিশ্লেষণ। তবে সে বিশ্লেষণ দানা বাঁধতে না বাঁধতে আলোচনায় আসে বাংলাদেশের কার্টার মাস্টার মোস্তাফিজের ইস্যু। সেটির আলোচনা যখন চলছে তখনই ভারতীয় গণমাধ্যমে খবর এলো বাংলাদেশ ভারত ত্রিপুরার সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারির। গোমতী ও পশ্চিম গারো হিলস জেলায় সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এই কারফিউ জারি করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার ম্যাজিস্ট্রেট রিঙ্কু লাথার এই আদেশ জারি করেন। এটি 28শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বলবৎ থাকার কথা রয়েছে। ত্রিপুরার সাথে বাংলাদেশের 856 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা অত্যন্ত দুর্গম এবং চোরাচালানের জন্য পরিচিত। বিএসএফ এর গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের পিসিজেএসএস এবং ইউপিজিএফ এই দুটি সশস্ত্র গোষ্ঠীর গতিবিধি বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারতীয় বিএসএফ এর গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে এই গোষ্ঠীগুলো অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে ভারতে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে। তবে বিশ্লেষকেরা মনে করছেন সীমান্তের এই কড়াকড়ি আসলে শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের বর্তমান প্রশাসনের সাথে ভারতের টানাপোড়েনের একটি বহিঃপ্রকাশ। কূটনৈতিক মহলের গুঞ্জন হলো এটি এমন একটি সময় করা হচ্ছে যেটি কেবল নিরাপত্তা নয় বরং বাংলাদেশের বর্তমান সরকারকে একটি মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার কৌশল হতে পারে। এর আগে গত মেতে বাংলাদেশের সিলেট সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করে ভারত। আন্তর্জাতিক সীমান্তের শূন্য রেখা থেকে 500 মিটার এলাকা জুড়ে এই কারফিউ বলবৎ আছে। সেই থেকে বেশ কয়েকবার সিলেট সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে ভারত তার একাধিক সীমান্তে আরো বেশি কড়াকড়ি আরোপ করতে পারে। বিশেষ করে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ভারত বিরোধী প্রচারণা আরো বাড়তে পারে, এমন আশঙ্কায় ভারত সরকার এই পদক্ষেপ নিতে পারে। সেটি হলে সীমান্তে উত্তেজনা যেমন বাড়ার আশঙ্কা রয়েছে, তেমনি দুই দেশের মধ্যকার বাণিজ্য ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে দেশে মূল্যস্ফীতি ঠেকাতে আর চালের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। জয়শঙ্কর বাংলাদেশে আসার আগের দিন মানে 30শে ডিসেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে 50,000 মেট্রিক টন সেদ্ধ চাল আমদানি করার সিদ্ধান্ত নেওয়া হয়। কূটনৈতিক মহলের শঙ্কা হলো ভারত ও বাংলাদেশের সম্পর্ক চিরে চ্যাপ্টা হতে হতে এমন এক পর্যায়ে যাচ্ছে তাতে যদি ভারত রপ্তানির উপর কড়াকড়ি আরোপ করে তাতে বিপদ বাড়তে
থাকতে পারে বাংলাদেশের। ৪ঠা ডিসেম্বর সে আশঙ্কার কথা জানিয়ে সাংবাদিকরা প্রশ্ন রাখেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদারের কাছে। তিনি অবশ্য আশা করেছেন বাংলাদেশের খাদ্যশস্য আমদানির ক্ষেত্রে ভারতের সঙ্গে চলমান টানাপোড়েনের প্রভাব পড়বে না। ভারত বাংলাদেশের রপ্তানি নিষিদ্ধ করলে কি হতে পারে প্রশ্নের জবাবে আলী ইমাম মজুমদার বলেন, এগুলোর সম্পর্কে তারা সবসময় পজিটিভ চিন্তা করেন। তিনি বলেছেন, রাজনীতি আর ব্যবসা আলাদা। মানে আবেগ যখন ক্রিকেটের মাঠে আসছে পড়ছে, আসিফ নজরুল যখন ২৬ লাখ ভারতীয় রূপকথার গল্পের মতো হুঙ্কার দিচ্ছেন, অর্থ আর খাদ্য উপদেষ্টারা তখন বাস্তবতার দায় চালের জন্য ভারতের উপরই নির্ভর করছেন। কিন্তু একাধিক কূটনৈতিক সূত্রের খবর হলো, মুস্তাফিজের আইপিএল যাত্রা থেমে যাওয়ার পর বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যেভাবে দাসত্বের অবসানের ঘোষণা দিয়েছেন, তাতে শক্ত ও কড়া প্রতিক্রিয়া দেখানোর সিদ্ধান্তের দিকেই যাচ্ছে দিল্লির সাউথ ব্লক। দর্শক, 2026 সালের আইপিএল নিলামে 2 কোটি রুপির বেস প্রাইস থেকে শুরু হওয়া সেই বিটিং যুদ্ধে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মতো জায়ান্টদের হারিয়ে কেকেআর যখন ফিসকে নিজেদের ডেরায় টানলো, তখন বাংলার ক্রিকেট প্রেমীদের মনে এক ধরনের নস্টালজিক গর্ব কাজ করছিল। তখন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের মধ্যে এক ধরনের খুশির জোয়ার বয়ে গিয়েছিল। 9.20 কোটি রুপি যে কোনো বাংলাদেশি খেলোয়াড়ের জন্য এটি ছিল আইপিএল ইতিহাসের সর্বোচ্চ মূল্য। তবে সেই গর্বের বেলুন ফুটো হতে সময় লাগলো না, মাত্র কয়েক সপ্তাহ। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর পক্ষ থেকে কেকেআর কে নির্দেশ দেওয়া হয় মুস্তাফিজকে স্কোয়াড থেকে রিলিজ করে দিতে। কারণ হিসেবে দেখানো হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনা। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতনের খবর ভারতে ছড়িয়ে পড়ার পর কট্টরপন্থী দলগুলো দাবি তোলে কোনো বাংলাদেশি খেলোয়াড়কে ভারতের মাটিতে খেলতে দেওয়া হবে না। বিশেষ করে ময়মনসিংহের দীপু চন্দ্র দাস নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ভারতে যে জনরোষ তৈরি হয়, তার বলি হতে হলো মুস্তাফিজকে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা কৌস্তুভ বাগচি এবং বেশ কিছু হিন্দু ধর্মীয় সংগঠন কেকেআর এর এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল। তাদের যুক্তি ছিল, বাংলাদেশে যখন সংখ্যালঘুদের উপর কথিত নির্যাতন চলছে, তখন একজন বাংলাদেশি ক্রিকেটারকে কলকাতায় আতিথেয়তা দেওয়া এবং কোটি কোটি রুপি আয়ের সুযোগ করে দেওয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। কেকেআর এর মালিক শাহরুখ খানকেও দেশ বিরোধী তকমা দিতে কুণ্ঠাবোধ করেননি কিছু ধর্মীয় নেতা। বিসিসিআই এই গণরোষ ও সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির দোহাই দিয়ে কেকেআর কে বাধ্য করে মুস্তাফিজের চুক্তি বাতিল করতে। মুস্তাফিজকে বাদ দেওয়ার খবর বাংলাদেশে পৌঁছানোর পর অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ব্যাটে বলে ছক্কা হাঁকাতে শুরু করেন। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল তার ফেসবুক বার্তায় বিসিসিআই এর এই নীতিকে উগ্র সাম্প্রদায়িক বলে মন্তব্য করেন। সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বিষয়টিকে লজ্জাজনক বলে দাবি করেন। তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করার আইনি ভিত্তি খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছেন। তবে বাংলাদেশের গণমাধ্যমের খবর হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অবস্থান ছিল প্রথমে একটু রক্ষণাত্মক, পরে হয়েছে মারমুখী। শুরুতে বিসিবি পরিচালকদের অনেকে ভারতের সাথে সরাসরি সংঘাতে যেতে চাননি। শনিবার রাতে ভার্চুয়াল সভায় তারা কেবল একটি ব্যাখ্যামূলক চিঠি পাঠানোর কথা ভেবেছিলেন। এমনকি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও শুরুতে কিছুটা সাবধানী ছিলেন। তবে রবিবারের সূর্য ওঠার সাথে সাথে বিসিবির সুর পাল্টে যায়। সরকার উচ্চ পর্যায়ের গরম সিগন্যাল পাওয়ার পর বিসিবি তাদের জরুরি বৈঠক শেষে জানিয়ে দেয়, বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। বিসিবির আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে জোরালো সংশয় এবং সরকারের পরামর্শের প্রেক্ষিতে তারা ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আইসিসিকে চিঠি দিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট উপদেষ্টা আসিফ নজরুলের সুরে বলেন, ভারত যদি একজনের নিরাপত্তা দিতে না পারে, তবে পুরো দলের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে? তবে মুস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি নিয়ে ভারতীয় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিজেপি নেতা সঙ্গীত সোম এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এটি 100 কোটি সনাতনী ভারতীয় জয়। অন্যদিকে কংগ্রেস সাংসদ শশী থারুর এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে প্রশ্ন তুলেছেন, একজন খেলোয়াড়কে কি তার দেশ বা ধর্মের জন্য শাস্তি দেওয়া হচ্ছে? বাংলাদেশ দাবি করেছে তাদের ম্যাচগুলো যেন সহ আয়োজক শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয়। বিসিবির এই দাবি এখন আইসিসির জন্য এক বিশাল শিল্পীরা। বিসিসিআই ইতিমধ্যে দাবিকে লজিস্টিক্যাল নাইটমেয়ার বা লজিস্টিক দুঃস্বপ্ন হিসেবে মন্তব্য করেছেন। তাদের যুক্তি হলো, টিকিট কাটা শেষ
হোটেল বুকিং হয়ে গেছে, ব্রডকাস্ট ক্রু সাজানো, এখন হুট করে ভেন্যু বদলানো অসম্ভব। তবে খবর পাওয়া যাচ্ছে আইসিসি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছে এবং 1 বা 2 দিনের মধ্যে সিদ্ধান্তে আসতে পারে। যদি আইসিসি দাবি না মানে তবে বাংলাদেশ হয়তো বিশ্বকাপ বয়কট করবে। দর্শক, এই ঘটনার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার খেলার সঙ্গে ধুলার মতোই মিশে গেল রাজনীতি। শুধু রাজনীতি নয়, বলা ভালো ভূ রাজনীতি। কদিন আগেও শীতের মধ্যে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকার চেয়ে অনেক বেশি উপভোগ্য ছিল ভারত বাংলাদেশের উত্তেজনায় ঠাসা একটি ক্রিকেট ম্যাচ দেখা। কিন্তু এখন ইন্ডিয়ান এক্সপ্রেসের আশঙ্কা পাকিস্তানের মতো পরিণতি ভোগ করতে হতে পারে বাংলাদেশকেও। পাকিস্তানের সঙ্গে ভারতের ক্রিকেটীয় সম্পর্ক যেমন তলানিতে ঠেকেছে, বাংলাদেশের ক্ষেত্রেও পরিস্থিতি সেদিকেই মোড় নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। 2012-13 মৌসুমের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো দ্বিপাক্ষিক সিরিজ হয় না। দুই দল কেবল আইসিসি বা এসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তাও নিরপেক্ষ ভেন্যুতে। ইতিমধ্যে চলতি বছরের শেষ দিকে ভারতের নির্ধারিত বাংলাদেশ সফরও আপাতত স্থগিত রাখা হয়েছে। এমনকি ভবিষ্যতে দুই দেশকে হয়তো কেবল নিরপেক্ষ ভেন্যুতেই একে অপরের মুখোমুখি হতে দেখা যাবে। বিশ্লেষকদের আশঙ্কা, ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক এখন সেই একই শীতল যুদ্ধের দিকে এগোচ্ছে, যেখানে মাঠের খেলার চেয়ে জাতীয়তাবাদ আর বিদ্বেষ বেশি জায়গা করে নিচ্ছে। তবে বাংলাদেশের ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করেন, রাজনীতি যখন ক্রিকেটকে গ্রাস করে তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ছোট বোর্ডগুলো। রাজনীতি আর ক্রিকেটের এই ককটেল বাংলাদেশের জন্য বেশ তেতো হতে পারে। ভারত বর্তমানে বিশ্ব ক্রিকেটের অর্থনৈতিক মেরুদণ্ড। বিসিসিআই একাই আইসিসির লভ্যাংশের 38.5% নিয়ন্ত্রণ করে। অন্যদিকে বাংলাদেশের লভ্যাংশ মাত্র 4.46%। বিসিবির মোট সম্পদের পরিমাণ প্রায় $51 মিলিয়ন, কিন্তু এর একটি বিশাল অংশ আসে ভারতের সাথে দ্বিপাক্ষিক সিরিজ থেকে। ভারত যখন বাংলাদেশের সফরে আসে তখন টিভি সত্য থেকে আয় হয় প্রায় 70 থেকে 100 কোটি টাকা। ইতিমধ্যে 2026 সালে ভারতের বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে। যদি এই সিরিজটি বাতিল হয় তবে বিসিবির কোষাগারে বিশাল এক গর্ত তৈরি হবে, যার সামাল দেওয়া কঠিন হবে। এটি যেন এক ধরনের সফট পাওয়ার যুদ্ধ, যেখানে ব্যাটের চেয়ে পলিটিক্যাল স্টেটমেন্ট বেশি জোরালো। দর্শক, গত 16 মাস ধরে চলতে থাকা ভারত ও বাংলাদেশের সম্পর্কের রাজনৈতিক তিক্ততা এখন ক্রিকেট এবং সীমান্ত পেরিয়ে প্রতিটি স্তরে ছড়িয়ে পড়ছে। এই সম্পর্কের পরিণতি হতে পারে দীর্ঘ কূটনৈতিক শীতলতা, যা দুই দেশের মানুষের জন্যই ক্ষতিকর। ক্রিকেট সম্পর্ক যদি সত্যি পাকিস্তান ভারতের পথে হাঁটে তবে তার পরিণতি হবে দীর্ঘস্থায়ী বিচ্ছেদ। সহজ কথায় বললে, ভারত বাংলাদেশ সম্পর্কটা এখন সেই বিরিয়ানির মতো, যার চাল ভারতীয় আর রাঁধুনি বাংলাদেশি, কিন্তু ঝগড়া লেগেছে মাংসের পিসটা কে বড় নেবে তা নিয়ে। এই ঝগড়ায় বিরিয়ানি যেন পুড়ে না যায়, সেটাই এখন দেখার বিষয়। এই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখন একরকমের তার প্রতি আনুগত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া, মানে তাকে প্রতিবেদন পেশ করা, সেটা যে বিষয়েই হোক, সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোনো রাগঢাক রাখতে চাইছে না। তারেক রহমান দেশে ফেরার পর থেকেই তাকে ঘিরে ব্যাপক উৎসাহ এবং উচ্ছ্বাস তৈরি হয়েছে। মানে বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং সংগঠনের ব্যক্তিরা গিয়ে তার সঙ্গে যেমন সাক্ষাৎ করছেন, কারণ ধারণাই করা হয়েছিল যে তারেক রহমান যদি ফিরতে পারেন নির্বাচনের আগে, তাহলে তাকে ঘিরে যেরকম একটা জোয়ার সৃষ্টি হবে, সেটা হয়তো তাকে পরবর্তী প্রধানমন্ত্রীতে পরিণত করবেন। তারেক রহমান যখন দেশে ফিরতে পারার তারিখটা ঘোষণা করলেন, তখন থেকে এটা একেবারেই পরিষ্কার যে বিষয়টা আলোচনায় উঠে এসেছিল, সেটা হচ্ছে নিশ্চিতভাবেই তারেক রহমানের সঙ্গে সেনাবাহিনীর যে দূরত্ব ছিল সেটা ঘুচে গেছে। একদিকে তারেক রহমানের যে পরিমাণ নিরাপত্তার প্রয়োজন হবে বাংলাদেশে আসলে, সেটাতে যে সেনাবাহিনীকে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে সেটা যেমন ঠিক, তেমনি 2007 সালের 11 সরকারের সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 1.5 বছরের বেশি সময়কাল তারেক রহমান সেনা হেফাজতে অকথ্য
নির্যাতনের শিকার হওয়ার পর তার মা বেগম খালেদা জিয়ার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দর কষাকষির ফসল হিসেবেই যেটাকে মওদুদ আহমেদ রীতিমতো বইয়ে লিখে গেছেন যে একটা মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়েছিলেন সেনাবাহিনীর কাছে। কাজেই তার ফিরে আসার ক্ষেত্রে যা যা বাধা হিসেবে কাজ করছিল তার মধ্যে সেনাবাহিনী যে একটা গুরুতর এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল সেটা বুঝতে কোনো পর্যবেক্ষকেরই অসুবিধা হচ্ছিল না। কাজেই সেনাবাহিনীর সমর্থন, সেনাবাহিনীর এক রকমের গ্রিন সিগন্যাল, অনুমোদন সকল কিছু নিয়েই তিনি ফিরেছেন দেশে, সেটা নিশ্চিত ছিল। কিন্তু এখন দেখা যাচ্ছে প্রথা ভেঙে সেনাবাহিনীর কোনো কর্মকর্তা এমন সব কাজ করছেন যা সেনাবাহিনীর ভেতরে তারেক রহমান পক্ষ তৈরি করার যে একটা চেষ্টা হচ্ছে, বা বিএনপি পন্থী পক্ষ বলে একটা দল যে নিজেদেরকে সুস্পষ্টভাবে আলাদা করতে চাইছে তা পরিষ্কার করছে। সকল নজির ভেঙে বাংলাদেশের একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে গিয়ে, বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান তারেক রহমানের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক করে এসেছেন। শনিবার দিন এনএসআই প্রধান মেজর জেনারেল আবু মোহাম্মদ সারোয়ার ফরিদ বিএনপির গুলশান কার্যালয়ে যান এবং সেখানে দুপুর 12টা 15 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত তিনি তারেক রহমানের সঙ্গে, মানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। কি কথা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের তারেক রহমানের সঙ্গে? কেন এমন একটা গোপন বৈঠক, রুদ্ধদ্বার বৈঠক তাদের মধ্যে অনুষ্ঠিত হতে হলো একটা রাজনৈতিক দলের দলীয় কার্যালয়ে বসে? মানে তারেক রহমান নিজেই তো নিজের পরিচয় বিভিন্ন জায়গায় লিখছেন রাজনৈতিক কর্মী, মানে তিনি তো এখনো দেশের সরকার প্রধান নন, রাষ্ট্রপ্রধান নন, সরকারের কোনো নির্বাহী পদে তিনি নাই। তাহলে বিএনপির শীর্ষ নেতা এই হিসেবে কি করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক, একজন কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল, তিনি কিনা দলীয় কার্যালয়ে চলে গেলেন একজন রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎকারে? মানে কোন রাষ্ট্রীয় প্রটোকল, সামরিক বাহিনীর নিয়ম কানুন, গোয়েন্দা সংস্থার নিয়ম কানুন, প্রথা কোনো কিছুই এই বৈঠককে ব্যাখ্যা করতে পারে না। সাধারণভাবে কোনো রাজনৈতিক নেতার সঙ্গে যদি জাতীয় গোয়েন্দা সংস্থার বা কোনো গোয়েন্দা সংস্থার আলাপ করবার প্রয়োজন হয়, সেই বৈঠকগুলো অনুষ্ঠিত হয় ওই ব্যক্তির বাসভবনে, মানে তারেক রহমানের বাসভবনে হতে পারত, অথবা নিরপেক্ষ এবং গোপন কোনো স্থানে। তো তাহলে এসব না করে একেবারে যে গোয়েন্দা প্রধান চলে গেলেন, এবং ভাবুন এনএসআই এর কোনো কর্মকর্তা নন, আপনি যে ভাববেন যে তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কোনো আলাপ কিংবা তাকে দেওয়া দরকার এমন কোনো খবর দেওয়ার জন্য এই রাজনৈতিক নেতার সঙ্গে এই বৈঠক, সেটা ভাবা মুশকিল যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান, যার কিনা রিপোর্ট করবার কথা রাষ্ট্রের প্রধান ব্যক্তিদের কাছে, তিনি কেন নিজে তারেক রহমানের সঙ্গে গিয়ে রুদ্ধদ্বার বৈঠক করার সিদ্ধান্ত নিলেন? এবং এমন একটা সময়ে যখন নির্বাচনের বাকি 1.5 মাসের কম সময় এবং যৌথ বাহিনীর একটা অভিযান শুরু হতে যাচ্ছে, যেই যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার একটা লক্ষ্য, সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার একটা লক্ষ্য, এছাড়াও লক্ষ্য যে সারা বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মী প্রার্থীরা আচরণবিধি কোনো ভঙ্গ করছেন কিনা, মানে মাঠ প্রশাসনকে এবং সারা বাংলাদেশকে অস্ত্রমুক্ত করতে এবং নির্বাচনের আগে একটা নিরপেক্ষ চেহারা দিতে যৌথ বাহিনীর অভিযান শুরু হতে যাচ্ছে। আর তার আগে আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর প্রধান ঠিক কি তথ্য দিতে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন? দেখুন, এনএসআই, ডিজিএফআই এর মতো গোয়েন্দা সংস্থাগুলোর কাছে সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকে। মানে এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কিন্তু এর মধ্যে একটা ম্যাপ থাকার কথা, মানে একটা প্রকৃত ধারণা থাকার কথা মাঠ পর্যায়ের তথ্য বিশ্লেষণের মাধ্যমে, গোয়েন্দা তথ্য বিশ্লেষণের মাধ্যমে, যাতে তাদের জানবার কথা মাঠ পর্যায়ে কোন আসনে কোন প্রার্থী শক্তিশালী, কোন আসনে কোন প্রার্থীর সঙ্গে কোন প্রার্থীর সংঘাত হতে পারে, কোথায়
কে কি ভূমিকা পালন করে পুরো হিসেব নিকেশ বদলে দিতে পারে। তারেক রহমানের সাথে রুদ্ধদ্বার বৈঠক করতে গিয়ে এই জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান, এনএসআই প্রধান কি তাকে নির্বাচনী প্রস্তুতি সম্পর্কে তাদের কাছে যেসব তথ্য, সেসব তথ্য আগাম জানিয়ে দিয়ে এই দলের প্রতি তার আনুগত্য প্রকাশ করে এলেন? আসলে সেনাবাহিনীর মধ্যে এই ভাগটা 2024-এর আগস্টের পর থেকে স্পষ্ট হওয়া শুরু হয়। কারণ এর আগে মানে ধরেন 2001 সরকারের সময়, বিএনপি জামায়াত জোট সরকারের সময়, যখন তারেক রহমান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ওই সরকার পরিচালনায়, সরকারের নেপথ্যে থেকে, তখন কিন্তু বিএনপি জামায়াতে ইসলামী একই সঙ্গে সরকার পরিচালনা করছিল। কাজেই সকল সংস্থায়, সরকারি সকল সংস্থায় তারা তাদের সমর্থক বলে যাদেরকে চিহ্নিত করেছে, বিএনপির ক্ষেত্রে মুশকিল হয়ে যায় যে তারা দেখে যে তাদের অনেকেই আসলে জামায়াতপন্থী এবং বিএনপিকে অগ্রসর হওয়ার ক্ষেত্রে কিংবা বিএনপির রাজনীতিকে 2024-এর আগস্টের পর থেকে একরকমের দমন করে রাখতে তারা বরং ভূমিকা রাখছে, যাদেরকে বিএনপি বরাবর তাদের পন্থী বলে জেনে এসেছে যখন বিএনপি জামায়াত একসঙ্গে ছিল। এখন যখন নির্বাচনে এবং 24-এর আগস্টের পর থেকে সরকারে, প্রশাসনে সর্বত্র প্রভাব বিস্তারে জামায়াতে ইসলামী আর বিএনপি প্রায়ই মুখোমুখি প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে, তখন তাদের জন্য এই ভাগটা করা খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। সেনাবাহিনীর ভেতরে গোলাম আজমের পুত্র ব্রিগেডিয়ার জেনারেল আজমি এবং বিএনপি জামাত জোট সরকারের সময়কার তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ তখনকার এনএসআই প্রধান রেজ্জাকুল হায়দার চৌধুরী, এই দুজনের একরকমের অনুসারীদের যে একটা শক্তিশালী গোষ্ঠী আগস্টের পর থেকে ভীষণ তৎপর এবং সক্রিয় হয়ে উঠেছে সেনাবাহিনীর ভেতরে, সেই অংশটি মূলত জামায়াতে ইসলামীকে ক্ষমতার কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে চায়। জামায়াতে ইসলামীর প্রতি সেনাপ্রধান ওয়াকারুজ্জামানেরও যে এক ধরনের একটা সমর্থন আছে সেটা স্পষ্ট হয় যখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্টেই যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসবার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখনই কিন্তু তিনি জামায়াতের আমিরের সঙ্গে যোগাযোগও তৈরি করে ফেলতে পারেন এবং তখনই তিনি জামায়াতে ইসলামীর আমিরকেও সেই আলোচনার একজন প্রধান হিসেবে প্রতিষ্ঠিত করেন। তখন থেকেই সেনাবাহিনীর ভেতরে একটা অংশ বুঝতে শুরু করে যে তারা কোণঠাসা হয়ে পড়ছে, কারণ তারা বিএনপি পন্থী কিন্তু জামায়াত পন্থী না। সেই বিএনপি পন্থী অংশটা এখন তারেক রহমান দেশে আসবার পর এবং যখন হাওয়া বলছে যে তারেক রহমানই ভবিষ্যতের প্রধানমন্ত্রী, তখন একরকমের তার প্রতি আনুগত্য দেখাতে উৎসুক হয়ে উঠেছে এবং অনেক পর্যবেক্ষকই মনে করছেন এই যে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধানের একেবারে দলীয় কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করে তাকে রিপোর্ট দেওয়া, মানে তাকে প্রতিবেদন পেশ করা, সেটা যে বিষয়েই হোক, সেটা একটা স্পষ্ট ইঙ্গিত যে সেনাবাহিনীর ভেতরে এই আনুগত্য প্রকাশে এখন আর একটা পক্ষ কোনো রাগঢাক রাখতে চাইছে না। এনএসআই প্রধান আবু মোহাম্মদ সারোয়ার ফারিদকে কিন্তু এনএসআই মহাপরিচালক হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের 5 দিন পর 2024 সালের 13ই আগস্ট নিয়োগ দিয়েছিল এবং এরপর তাকে ঘাটাইলের 19তম পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে বদলির বিষয়টা আলোচনায় থাকলে তা শেষ পর্যন্ত কার্যকর হয় নাই। এখন নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান তারেক রহমানের কাছে কি তার বদলি, পদায়ন এসব কোনো বিষয়ে আলোচনায় গেলেন, নাকি নির্বাচনের গোয়েন্দা তথ্য দিতে গেলেন, নাকি সেনাবাহিনীর কোন অংশটা বিএনপি পন্থী সে বিষয়ে একটা বিস্তারিত বিবরণ পেশ করতে গেলেন তা বলা মুশকিল। এই যে তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশের যে ঝোঁক সেনাবাহিনীর ভেতর দেখা যাচ্ছে, তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যখন বেগম খালেদা জিয়ার জানাজার দিনে দেখা যায় যে তারেক রহমান আবেগপ্রবণ হয়ে পড়লে তার হাতে সেনাবাহিনীর আরেক মেজর জেনারেল, অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান তারেক রহমানের হাতে টিস্যু পেপার এগিয়ে দেন। মানে সেনাবাহিনীর কোনো ডেকোরাম, সেনাবাহিনীর কোনো শৃঙ্খলা, আচার আচরণ বিধি অনুযায়ী এ ধরনের আচরণ করা, মানে এই যে অতি নজর রাখা, অতি আবেগ দেখানো, এগুলোর কোনো প্রথা বা বিধি থাকার প্রশ্নই ওঠে না। এই মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান আবার পরিচিত মুখ হয়ে উঠেছিলেন যখন সেনাবাহিনীর কর্মরত 15 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে
বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গুমের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামানি কিন্তু সংবাদ মাধ্যমের সামনে এসে ঘোষণা দিয়েছিলেন অক্টোবর মাসে যে ওই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এখন এই মেজর জেনারেল হাকিমুজ্জামান বা মেজর জেনারেল সারওয়ার ফরিদ এরাই যে শুধুমাত্র তারেক রহমানের ঘনিষ্ঠ হওয়ার জন্য অতি উৎসাহ দেখাচ্ছেন তাই নয়, মানে খালেদা জিয়ার জানাজার দিনেই আরেকটা যে বিষয় প্রশ্নের উদ্রেক করেছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের মধ্যে, সেটা হচ্ছে যে ঠিক কি প্রথা অনুসরণ করে তারেক রহমান যখন তার মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করতে গেলেন, তখন সেনাবাহিনীর একটা পুরো কন্টিনজেন্ট তাকে মার্চ পাস্ট করে নিয়ে গেল এবং দুজন সেনা সদস্য তারেক রহমান যে পুষ্পস্তবকটি অর্পণ করবেন সেই পুষ্পস্তবকটি ধরে ধরে নিয়ে গেল। মানে একেবারে দেখলে মনে হবে তারেক রহমান হয় বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, না হলে সরকার প্রধান, এবং সে কারণে তার পুষ্পস্তবক অর্পণের পুরো কাজটি সেনাবাহিনীর একটি কন্টিনজেন্টের সহায়তায় অনুষ্ঠিত হচ্ছে। তো এটা নিয়েও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভেতরে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে যে এই যে আনুগত্য দেখানোর বা অতি উৎসাহ দেখানোর যে ঝোঁক সেনাবাহিনীর ভেতরে তৈরি হলো, রাজনৈতিক সরকার গঠনের পর এর সরাসরি একটা প্রভাব যে পড়বে, মানে কে পুরস্কারে এগিয়ে থাকবে, কে শাস্তিতে এগিয়ে থাকবে, সেগুলো নির্ধারণে যে এসব ঘটনা ভূমিকা রাখবে, তাই এরই মধ্যে সেনাবাহিনীর অনেক কর্মকর্তাকে এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের অনেককে বিচলিত করছে। সেনাবাহিনী আসলে ভীষণভাবে বাংলাদেশে সবসময় রাজনীতিতে জড়িয়ে ছিল, এবারেও ওয়াকারুজ্জামানের বাহিনী ভীষণভাবে এই রাজনীতির সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইছেন, সেটা বিভিন্ন সময়ে পরিষ্কার হয়ে উঠেছে। যেমন 28শে ডিসেম্বর তারিখেও কিন্তু জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাদের জোট, মানে তাদের জাতীয় নাগরিক পার্টি সহ ইসলামপন্থী দলগুলোর সম্মিলিত জোটের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বাসভবনে ছুটে গিয়ে তিনিও সেখানে প্রায় 1 ঘন্টার একটা রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে। এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সেই রুদ্ধদ্বার বৈঠকে কি আলোচনা হয়েছিল তা যেমন জানা যায় না, তেমনি জানা যায় না জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রধান ঠিক কি আলাপ করতে একটা রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে একটি রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে 1 ঘন্টার বেশি সময় রুদ্ধদ্বার বৈঠক